হাই প্রবীর, আজ আবারও চলে এসেছি পঞ্চম শ্রেণীর এই ক্লাসরুমে। পঞ্চম শ্রেণীর এই ক্লাসরুমে আমরা মূলত তুলে ধরছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ 2024, যার প্রস্তুতি স্বরূপ আমরা এখনো পর্যন্ত 10টি পর্ব তুলে ধরেছি তোমাদের জন্য। আজ আবারও 11তম অধ্যায় বা পর্ব আমরা আজ তুলে ধরব। এই পর্বে মূলত গত পর্বে আমরা 52তম যে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন সেটি সমাধান করে দিয়েছি। আজ আমরা 52 থেকে পরবর্তী যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান করব। আর তার সঙ্গে সঙ্গে এখানে এই বইতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 60 পর্যন্ত প্রশ্ন রয়েছে। এই 60 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি হলো এক কথায় উত্তর দাও, আর বাকি দুইয়ের দাগে প্রশ্নগুলো আমরা সমাধান করব ফাঁক পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ। তো সেই কারণে প্রতিদিনকার মতো আজও বলবো যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই কারণে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে। আর প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে দেখলে পরে তবেই তোমরা এই পঞ্চম শ্রেণীর যে মেধা অন্বেষণ বা বিজ্ঞান মঞ্চের যে পরীক্ষা আগামী অক্টোবর মাস হতে চলেছে সেখানে অবশ্যই ভালোভাবে পাস করতে পারবে বা একটা বড় রকম নাম্বার তোমরা পেতে পারো। কারণ এখানে এই গণিত বিষয়টিতে রয়েছে 30টি নাম্বার, যার 15টি নাম্বার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তধর্মী এবং 15টি নাম্বার কোষের সমাধান করো। তো কোষের সমাধান করো আমরা এর আগে বিভিন্ন পর্বের মাধ্যমে সেই সমস্ত অঙ্ক তুলে ধরেছি। আমরা আবারও বেশ কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন তোমাদের সমাধান করে দেব। তার আগে আমরা যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলি রয়েছে তার সম্পূর্ণরূপে সমাধান করার পর তোমাদের সেগুলিও তোমরা পেয়ে যাবে। আমরা তোমাদের এই পরীক্ষাকে লক্ষ্য রেখে মোট 25টি প্রশ্নপত্র বা বলা যেতে পারে 25টি আমাদের পর্ব, সেই 25টি পর্ব তোমাদেরকে আমরা তুলে ধরতে চলেছি। যে 25টি পর্ব তোমাদেরকে অবশ্যই একটা বড় রকম সফলতা এনে দেবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজ আমরা শুরু করবো এই 53 দাগের অঙ্ক থেকে। 53 দাগের অঙ্ক কি রয়েছে সেটি তোমরা এখানে দেখতে পাবে। দেখো 53 দাগে রয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? এই সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি, এই সমকোণী ত্রিভুজ এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই সমকোণের বিপরীত বাহু হলো এটা, এই বাহুটাকে বলবো আমরা অতিভুজ। এটাকে বলবো অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এবার 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্নে কি বলা আছে? 54 দাগের প্রশ্নে বলা রয়েছে লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি? এটা লম্ববৃত্তাকার চোঙ, এইগুলো একটি লম্ববৃত্তাকার চোঙ। এর এখানে একটা তল আছে আর এখানে একটা তল আর এই একটা তল, মোট হলো 3টি তল। মোট 3টি তল থাকে, 3টি তল। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল? না, 3টি তল। ঠিক তেমনি দেখো 55 দাগের প্রশ্ন কি বলছে? এই প্রশ্নটিতে বলছে যে 75 ডিগ্রি পূরক কোণের অপর কোণটির মান কত? 75 ডিগ্রি পূরক কোণের অপর কোণের মান কত? আমাদের প্রথমে জানতে হবে যে পূরক কোণ কাকে বলে। মনে রাখবে যে দুটোই কোণের মান যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ দুটো কোণ মিলে যখন তাদের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে একটা কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি হবে, পূরক কোণের অপর কোণটি হবে 90 বিয়োগ 75 ডিগ্রি সমান সমান 5 কয় দাও 10, 5 দাও 10, 7 থেকে 8 কয় দাও 9, 1 দাও 9। অর্থাৎ পূরক কোণের একটা কোণ যদি 75 ডিগ্রি হয় অপর কোণটা হবে তাহলে 15 ডিগ্রি। এই হলো আমাদের 55তম প্রশ্নের সমাধান। এবার দেখো 56তম যে প্রশ্ন, সেখানে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সূক্ষ্ম কোণ দুটির প্রতিটির মান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো 56 দাগের প্রশ্ন। এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যা এই কোণটি যদি হয় 90 এবং এই দুটি বাহু হলো সমান। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির মান চেয়েছে। এখানে বলেছে সূক্ষ্ম কোণ দুটির মান কত, অর্থাৎ এই কোণ এবং এই কোণটি, এই দুটি কোণের মান আমাদের চাওয়া হচ্ছে। তো দেখো এটা যদি 90 হয় তাহলে এই দুটো কোণ মিলে হবে কত? 90। বাকি দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। এখন এই দুটো বাহু যেহেতু সমান তাহলে দুটো কোণও হবে সমান।
তাহলে 90/2 সমান সমান 45 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 45 ডিগ্রি এবং এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কি হবে? সমবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হবে, সূক্ষ্মকোণটির মান হলো 45 ডিগ্রি করে। এবার দেখো 57 দাগের প্রশ্ন। 57 দাগের প্রশ্নে বলা আছে কি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজ কাকে বলে? না যে ত্রিভুজের তিনটে বাহু সমান। তো এই হলো একটা সমবাহু ত্রিভুজের চিত্র। ধরো এটা হলো একটা সমবাহু ত্রিভুজের চিত্র, যা এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, অর্থাৎ তিনটে বাহু হবে সমান। তো তিনটে বাহু যদি সমান হয় তাহলে তিনটে কোণও সমান হবে। এখন একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হলো 180, তাকে 3 দিয়ে ভাগ করি সমান সমান হবে 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি করে। তার মানে প্রত্যেকটা কোণ হবে এই কোণ এই কোণ এই কোণ, এরা প্রত্যেকেই হবে 60 ডিগ্রি করে। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম 5টি অঙ্কের সমাধান। তো এবার আমরা এই বোর্ডটিকে পরিষ্কার করে নিয়ে বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও তোমাদের সমাধান করে দিচ্ছি। 58 দাগের প্রশ্ন। 58 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? এখানে বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির মান কত হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এই হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অতিভুজ সংলগ্ন কোণ দুটির মান কত হবে? এটা তো সমকোণ যা অতিভুজ সংলগ্ন, মানে এই কোণ এবং এই কোণ। একটু আগেই আমরা তোমাদের সমাধান করে দিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির মান। এটা ওই একই প্রশ্ন যে অতিভুজ সংলগ্ন কোণ দুটির মান, মানে এই দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে 90/2 সমান সমান 45 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটি কোণ হবে 45 ডিগ্রি করে। কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা সমকোণী ত্রিভুজে যখন দুটো বাহু সমান হয়। কোন দুটো বাহু? না অতিভুজ আলাদা, লম্ব এবং ভূমি তাদের সমান হয়। এই দুটো বাহু সমান, তাই এই দুটো কোণও সমান, অর্থাৎ 45 ডিগ্রি করে। এবার দেখো 59 দাগের প্রশ্ন। 59 দাগের প্রশ্নে কি বলা আছে? বলা আছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুর চারপাশে কোণগুলির সমষ্টি কত হবে? তো দেখো এই হলো একটা ক্রস চিহ্ন বা বলা যেতে পারে একটা গুণিত চিহ্নের মতো। দুটো সরলরেখা একে অপরকে কি করেছে? ছেদ করেছে। এই দুটো সরলরেখা এখানে ছেদ করেছে। আমি বললাম এটা ও বিন্দু। তাহলে এখানে যে কোণগুলো উৎপন্ন হবে, এই কোণ এই কোণ আবার এই কোণ আর এই কোণ, মোট 4টি কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ দু জোড়া। এখানে চাওয়া হচ্ছে কি যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর চারপাশের কোণগুলির সমষ্টি কত। এটা যদি দেখি তাহলে এটা হবে একটা বৃত্তের রূপ দেবে। যদি সম্পূর্ণরূপে আমরা যোগ করে দিই কোণগুলো, তার মানে হবে কত? 360 ডিগ্রি। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হবে, অর্থাৎ যে দুজোড়া কোণ বা 4টি কোণ উৎপন্ন হবে, সেই 4টি কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তো এই হলো আমাদের 59 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 60 এর প্রশ্নের সমাধান। 60 দাগের প্রশ্নে বলা আছে অসংখ্য বিন্দু গায়ে গায়ে সোজা বসলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তার নাম কি? দেখো এটা হলো একটা এবং অসংখ্য বিন্দুর সমষ্টি নিয়ে এটা তৈরি। এটা হলো একটা সরল রেখা। এটা হবে একটা সরল রেখা, একে বলবো সরল রেখা। তাহলে কি পেলাম? না অসংখ্য বিন্দু গায়ে গায়ে সোজা বসলে যে জ্যামিতিক চিত্র পায় তা হলো একটি সরল রেখা। তো এই হলো আমাদের এই পর্বের 8টি অঙ্ক আমরা সমাধান করলাম, যা মূলত আমাদের এই 11তম প্রশ্নে বা 11তম অধ্যায়ে বা পর্বে আমরা যে 7টি প্রশ্নের সমাধান এখনো পর্যন্ত সম্পন্ন করলাম, সেগুলি ছিল মূলত এক কথায় উত্তর দাও। সেই 7টি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দিলাম। এই 7টি প্রশ্ন যদি তোমরা সম্পূর্ণরূপে সমস্ত ভিডিওগুলো লক্ষ্য রেখেছো বা দেখেছো এবং ঘরে তারপর আবার তোমরা অনুসরণ করেছো, অবশ্যই তোমরা এর ফল ভালো পাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কগুলিতে, অর্থাৎ 2 দাগের অঙ্কগুলিতে।
যেখানে রয়েছে ফাঁক পূরণ করো অর্থাৎ শূন্য স্থান পূরণ করো, এরকমই অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন আমরা এবার বাকি যে প্রশ্নগুলি রয়েছে এই পর্বে তার সমাধান করে দিচ্ছি। এবার আমরা শুরু করতে চলেছি 2 এর দাগে। কি রয়েছে না ফাঁক পূরণ করো অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে। তো এখানে বলা রয়েছে 2 এর 1 এর দাগের প্রশ্ন। এখানে আছে 1 থেকে 100 এর মধ্যে জমজ সংখ্যা হলো ড্যাশটি। কতগুলি জমজ সংখ্যা আছে? জমজ সংখ্যা কোনগুলো? মানে 1 থেকে 100 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো আমরা যেগুলো একই অঙ্ক দিয়ে গঠিত তাদেরকে বলবো জমজ সংখ্যা। তো জমজ সংখ্যা সেক্ষেত্রে কি কি হবে? যেমন 11 একটি, যেমন 22 দুটি, 33 তিনটি, 44 চারটি, 55 পাঁচটি, 66 ছটি, 77 আটটি, 88 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটি, আর 99 এইগুলো মোট 9টি। মোট 9টি হলো তাহলে কি না জমজ সংখ্যা। তাহলে 1 থেকে 100 মধ্যে কতগুলি জমজ সংখ্যা রয়েছে? না আমরা পেলাম 9টি জমজ সংখ্যা আছে। জমজ সংখ্যাগুলো কি তাও আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো এবার দেখো 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নে বলা আছে 1 থেকে 100 এর মধ্যে ড্যাশটি 9 আছে। 9 কতগুলি আছে? মনে রাখবে 9 আছে 20টি। দেখো 9 আমরা সংখ্যাটা লিখছি 9 19 29 39 49 59 69 79 89 90 91 92 93 94 95 96 97 98 99 কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, 19 এবং 20। মোট 9 আছে। তাহলে কতগুলি? 1 থেকে 100 এর মধ্যে 9 আছে মোট 20টি। 20টি 9 আছে। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন। 2 এর 3 এর প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। সেক্ষেত্রে কি বলা রয়েছে? এখানে বলা আছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 10 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে, মৌলিক সংখ্যা প্রথমে কাকে বলে? না দুটো ভাবে বলতে পারি। এক হলো যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তারা হলো মৌলিক সংখ্যা। আবার অন্যভাবে বললে এভাবে বলা যায় যে সমস্ত সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তারাই হলো মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে মৌলিক সংখ্যা পাবো 1 থেকে 10 এর মধ্যে পাবো 2 কে পাবো, 3 কে পাবো, 5 কে পাবো আর 7 কে পাবো। মোট 4টি। এই 4টি হবে মৌলিক সংখ্যা। এই 4 এখানে 20, এটা হলো 9। তো কটা না 4টি আছে আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন। 1 থেকে 10 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলির যোগফল। এদের যোগফল যে ছিল মৌলিক সংখ্যাগুলোর যোগফল করলে কি হবে? এদের যোগ করলে হতো 2 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান সমান 7 × 12, 12 আর 3 15, 15 আর 2 হবে 17। এখানে হবে এই শূন্যস্থানকে বলতে তাহলে যোগফল 17। আর 4 এর দাগের প্রশ্নে বলা রয়েছে যে যৌগিক সংখ্যাগুলি 1 থেকে 10 পর্যন্ত যে যৌগিক সংখ্যা তাদের যোগফল। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা কাকে বলে? না যে সকল সংখ্যার উৎপাদক 2 এর বেশি অর্থাৎ 2টির বেশি উৎপাদক থাকবে যেসব সংখ্যা তাদের বলবো আমরা যৌগিক সংখ্যা। তাহলে কার কার আছে? এমন সংখ্যা হলো 4। 4 হলো সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। 4 এর পরে হলো 6, তাহলে 4 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 10 সমান সমান কত হচ্ছে? 10 9 19, 19 আর 8 27, 27 আর 6 33, 33 আর 4 হবে 37। তো এই হলো আমাদের এই পর্বে 2 এর দাগের 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এইরকমই এই পর্বে সুন্দর সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের এই পরীক্ষা অর্থাৎ এই মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা এইভাবে তোমাদের তুলে ধরছি।
তাই অবশ্যই একটা লাইক এবং সেই সঙ্গে সুন্দর একটা কমেন্ট অবশ্যই আশা করতে পারি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো দেখো এবার 5 দাগের প্রশ্ন, 2 এর পাশের দাগে কি বলেছে, এখানে বলেছে 7 0 2 0 5 9 এই অঙ্কগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? না প্রথমে লিখবো আমরা 2, তারপরে এই শূন্যগুলো বসিয়ে নেব, তারপর রয়েছে 5 7 9, অর্থাৎ এই 6 অঙ্কের সংখ্যা। এখানে 2,579,000 হবে ক্ষুদ্রতম সংখ্যাটি, অর্থাৎ এই 6টি অঙ্ক দিয়ে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করতে পারি। তো দেখো এবার ঠিক একই রকম ভাবে আমরা 6 দাগের অঙ্ক চলে যাব। 6 দাগের অঙ্কে কি বলেছে, বলেছে 1001.7 টাকা সমান সমান কত পয়সা? 1001.7 টাকা সমান, এটা সম্পূর্ণ একটা টাকা, তারপর দশাংশ, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইভাবে 1001 পূর্ণ 7/10। এবার একে আমরা এই অংশটাকে, এটা সম্পূর্ণ অংশ আর এটা হলো একটা ভাঙা অংশ, তাকে আমরা পয়সা করে নেব 100 দিয়ে গুণ করে, 0 0 কেটে গেল, সমান সমান আমরা লিখতে পারি 1001 টাকা, এটা পূর্ণ ছিল, আর এই অংশটা যেটা পেলাম সেটা হলো 70 পয়সা। তাহলে কি পেলাম? তা পেলাম যে 1000.7 টাকা সমান 1001 টাকা আর 70 পয়সা। তো এরকমই গুরুত্বপূর্ণ আরো যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে দেখো আমরা তার সমাধান করে দিচ্ছি। কি বলেছে? বলেছে 2005 টাকা 1 পয়সা সমান কত টাকা? 7 দাগের প্রশ্ন, 2005 টাকা 1 পয়সা সমান কত টাকা কত পয়সা, না কত পয়সা চেয়েছে। তাহলে যত টাকা তত 100 পয়সা, অর্থাৎ 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এই 2500 টাকা আছে, তাহলে 2005 তার সঙ্গে আরো আমরা দুটো শূন্য বসিয়ে নেব, অর্থাৎ এভাবে লিখব 2005 লিখলাম, এবার আরো দুটো শূন্য, তার মানে এটা হবে 2,500,000 পয়সা যোগ আরো 1 পয়সা আছে, তাহলে আরো 1 পয়সা সমান সমান 2,005,01 পয়সা, অর্থাৎ 2,501 পয়সা হবে এই প্রশ্নটি, অর্থাৎ 7 দাগের প্রশ্নের সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে 8 দাগের প্রশ্ন। দেখো 8 দাগের প্রশ্ন বলছে যে 0.4 টাকা সমান কত মিনিট? 0.4 ঘন্টা, 0.4 ঘন্টা সমান সমান কত মিনিট? তাহলে এই 0.4 একে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই 60 মিনিট দিয়ে গুণ করব। কত পাবো? সমান সমান 4 6 24, শূন্যটা বসে গেল, একটার পর দশমিক, তার মানে 24 মিনিট, অর্থাৎ 0.4 ঘন্টা সমান সমান 24 মিনিট। তো এই হলো আমাদের আরো গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের সমাধান। তো এবার চলে যাবো আমরা আমাদের বাকি যে অঙ্কগুলি রয়েছে এই পর্বে, ঠিক একই রকম দ্রুততার সঙ্গে তোমাদের তুলে ধরছি। আগামী দিনেও এরকম ভাবে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা কিন্তু এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024-এ ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। তো চলো এবার আমরা চলেছি বাকি অঙ্ক করতে। এবার 2 এর দাগের 9 কি বলছে? 9 প্রশ্নে বলেছে 2 এর 5 ঘন্টা সমান কত সেকেন্ড? 2 এর 5 ঘন্টা সমান সমান 2 এর 5 গুণ ঘন্টাকে আমাদের কি করতে হবে? সেকেন্ড। 60 মিনিট সমান 1 ঘন্টা আর 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 60 গুণ 60 করলাম, আমরা একসঙ্গে 3600 দিয়েও গুণ করতে পারি। তো দেখো 5 12 60, 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12 দিয়ে 24, 24 কে 6 দিয়ে গুণ করব, বা 6 12 72, 72 দুগুণে হবে 144। এবার এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ 1440 সেকেন্ড। তাহলে কি পেলাম? এখানে বলা ছিল 2 এর 5 ঘন্টা সমান কত সেকেন্ড, সমান সমান আমরা পেলাম 1440 সেকেন্ড। কি করলাম না 2 এর 5 কে 60 গুণ 60 দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা পেলাম এই সংখ্যাটা, অর্থাৎ 1440 সেকেন্ড।
তাহলে 1440 সেকেন্ড সমান সমান হলো 2/5 ঘন্টা। এবার 10 এর দাগের প্রশ্ন। 10 এর দাগের প্রশ্নে কি বলেছে? বলেছে 2016 সালে ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে ওই মাসের মোট কত দিন হবে? 2016 সালের ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে ওই মাসে মোট দিন সংখ্যা। যেহেতু 2016 সাল, তার মানে এটা হলো 16 সাল, 16কে 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হলো একটা অধিবর্ষ বা লিপ ইয়ার, তার মানে এটা 29 মাস। তাহলে 29 মাস, 29 আমাদের 10 তারিখ থেকে বলেছে, ওই মাসে 10 তারিখ থেকে 29 দিন, মানে 10 তারিখ থেকে 29 সমান সমান 19, আর এটা হলো 19 বিয়োগ বলে পাচ্ছি, আর 10 থেকে হচ্ছে তাই হচ্ছে কি না, তার সঙ্গে আরো এক যোগ হয়ে যাবে, সমান সমান হবে 20 দিন। তাহলে আমরা লিখবো কি না 20 দিন লিখবো। কি ছিল প্রশ্নটা? বলেছিল 2016 সালে ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে ওই মাসের মোট দিন হবে, তাহলে 20 দিন হবে। এই হলো 10 এর দাগের প্রশ্ন। এবার 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে কি বলেছে? এখানে বলেছে 5 ডেকামি 5 মিল মানে মিটার সমান কত কিমি? 5 ডেকামি আর 5 মিল মানে মিটার সমান সমান কত কিমি? এবং কিলোমিটার, তার নিচে হলো হেক্টোমিটার, তার নিচে হলো ডেকামিটার, তারপর হলো মিটার। তার মানে এই কিলো, হেক্টো, ডেকা, মানে ডেকার থেকে ডেকার উপরে হলো হেক্টোমিটার, তার উপর হলো কিলোমিটার, মানে দু ঘর উপরে উঠতে হবে। অর্থাৎ এই পুরো সংখ্যাটা কি হবে না, এক্ষেত্রে আরো দশমিকটা আমাদের কি হবে না বাঁ দিকে সরে যাবে 2 ঘর। তাহলে উত্তরটা আমরা লিখে লিখব 0.0055 কিমি। 5 এখানে যদি আমাদের এই ডেকামি থেকে ধরি, তাহলে এখানে ছিল 5 ডেকামি, অর্থাৎ এখান থেকে দশমিকটা এর শেষ, অর্থাৎ এখানে হবে, তার মানে এটা হবে 0.055 কিমি। এই হলো আমাদের 11 দাগের প্রশ্নের সমাধান। এবার রয়েছে 12 দাগে। 1 মিলিমিটার সমান কত হেমি? 12 দাগের প্রশ্ন। 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এই মিলিমিটারকে আমি হেমি করব, তাহলে কখন করব? মিলিমিটার, তার আগে আছে সেন্টিমিটার, তার উপরে আছে ডেসিমিটার 2 ঘর, তার উপরে আছে মিটার 3 ঘর, তার উপরে আছে ডেকামিটার 4 ঘর, তার উপরে আছে হেক্টোমিটার মানে 5 ঘর। অর্থাৎ একের পিঠে 5টা শূন্য হবে, অর্থাৎ 5টা শূন্য। তার মানে এখান থেকে দশমিকটা বাঁ দিকে 5 ঘর সরে যাবে। যদি আমরা শেষে ধরে নিই, তাহলে 5 ঘর সরে যাওয়া মানে 0.00001 হেমি, অর্থাৎ 0.4 দিয়ে 1 হেমি। এই হবে আমাদের এই প্রশ্নটির সমাধান, অর্থাৎ 12 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 13 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক। কি রয়েছে? 27.408 টন সমান কত কিগ্রা? 27.408 টন সমান সমান, টনকে প্রথমে আমরা কুইন্টল করব, তার জন্য 100 দিয়ে গুণ, আর কুইন্টলকে আমরা টন করার জন্য আরো 10 দিয়ে গুণ, তাহলে হবে 27.408 গুণ 100 গুণ 10 সমান সমান, এখানে মোট 3টে শূন্য আছে, একটা আর দুটো, মোট 3টে, তাহলে 3 ঘর আরো ডান দিকে চলে যাবে, তার মানে হবে 27408 দশমিক এত কিগ্রা। তো এই হলো আমাদের এই পর্বের 1 দাগের এক কথায় উত্তর দাও তার 8টি প্রশ্নের উত্তর, এবং এই 13টি 2 দাগের 13টি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো বা ভাগ পূরণ করো 13টি। মোট এই পাতায় থাকা 21টি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা এইভাবে অত্যন্ত সচেতনভাবে তোমাদের তুলে ধরছি, যাতে করে তোমরা অবশ্যই এই পঞ্চম শ্রেণীর যে মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024 এর পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারো এবং 30-এ 30 নম্বর পেতে পারো।
তার প্রচেষ্টা আমরা সদা সর্বদাই করে চলেছি। তো সেই কারণে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি যারা দেখলে তাদেরকে আবারও অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং সেই সঙ্গে বলবো আগামী দিনে এরকম ভাবে ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে এবং সম্পূর্ণরূপে সম্পূর্ণ নাম্বারটি পেতে পারবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি।